দর্শক, আমি প্রথমবার মতো যাচ্ছি ইন্ডিয়ার কলকাতা শহরে। আসা যাওয়া থাকা খাওয়া বিস্তারিত সকল কিছু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি পুরোটা দেখবেন। প্রথমেই আমি ফার্মগেট থেকে মেট্রো রেলে করে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিই। আমার রাত 11টার দিকে বাস থাকায় আমি চিন্তা করি যে মেট্রো রেলে করে অল্প সময় আমি ফার্মগেট থেকে মতিঝিল স্টেশনে পৌঁছাতে পারবো এবং সেখান থেকে নেমে আমি আরামবাগ যে বাস কাউন্টার রয়েছে সেখান থেকে আমি আমার বাসে উঠতে পারবো। মাত্র 20 টাকা খরচে আমি ফার্মগেট থেকে মেট্রো রেলের টিকিট কাটি এবং সেখান থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি মতিঝিল গিয়ে পৌঁছাই। রাত 11:30 বাস। আমি এখন রয়েছি রাজধানীর মতিঝিলের যে আরামবাগ, সে আরামবাগ বাস কাউন্টারে। আমার বাস হচ্ছে শ্যামলী এনআর পরিবহন, এনআর ট্রাভেলসে। আমি সরাসরি ঢাকা থেকে কলকাতার যে ভিআইপি বাস সার্ভিস রয়েছে সেই ভিআইপি বাসের টিকিট কাটি। সেই টিকিটে করে আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে আমি এখান থেকে যে বেনাপোল বর্ডার পার হব, সেই বর্ডারে আমার কোনো লাইন ধরতে হবে না। সো এই জন্যই আমি আসলে সরাসরি ঢাকা থেকে কলকাতার যে বাসের টিকিট সেটি আমি সংগ্রহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাস চলে আসছে। রাত 11:30 বাস ছাড়ার কথা, প্রায় 20-25 মিনিট দেরি করে এসেছে। বাসে আজকে ভালোই যাত্রী রয়েছে, যেহেতু আমরা যতটুকু জানি যে ভিসা জটিলতা রয়েছে, সেই জটিলতা থাকার কারণে অনেক পর্যটক বাংলাদেশ থেকে এখন যেতে পারছে না। তারপরও আজকে আমার সাথে অনেক যাত্রী রয়েছে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যারা রওনা দিয়েছে। 12টার দিকে আমাদের বাসটা ছেড়ে দিল। বাস ছাড়ার সাথে সাথে যে যার আসনে বসে পড়েছে। এই বাসটি সরাসরি ঢাকা থেকে কলকাতা গিয়ে পৌঁছাবে। তো বাস ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে বাসের সুপারভাইজার, উনি আমাদেরকে প্রথমেই 1 বোতল করে পানি দিয়ে দেয়। প্রথমে এসে আমাদেরকে কিছু নির্দেশনা দেয় এবং পানি দিয়ে দেয়। এখন আমরা বর্তমানে রয়েছি যে মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সেই এক্সপ্রেসওয়েতে আমরা পদ্মা সেতু হয়ে আমরা পৌঁছে যাব বেনাপোল। আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুতে রাতের খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। দেখি কত ঘন্টা আমাদের যেতে লাগে। আমরা পদ্মা সেতু পার হলাম রাতের 2টা বাজে। আমরা আমাদের বাস রাতের খাবারে বিরতি দিল। এটি হচ্ছে গোপালগঞ্জের হাইওয়েতে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছে এবং রাতের খাবারের বিরতি দিয়েছে। যদিও আমি বাসা থেকে খেয়ে এসেছিলাম সন্ধ্যার দিকে, তারপর যেহেতু এটা রাত 2টা বাজে, খুব ক্ষুধা লেগেছে, তাই আমি এবং বাসে যত যাত্রীরা রয়েছে তারা এখন আমরা সেই সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে এখান দেখি কি খাওয়া যায় এবং দর্শকদেরকেও দেখাবো। এটি খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এটি একটি ভিআইপি রেস্টুরেন্ট এই হাইওয়েতে। এখানে খাবারগুলোর দাম খুব বেশি এবং পরিবেশটাও খুব সুন্দর এবং খাবারও খুব সুস্বাদু। যেহেতু লং জার্নি, আমি রাতে ভাত খেয়ে নেই এবং গরুর মাংস দিয়ে আমি তরকারি হিসেবে গরুর মাংস নেই। ভাতটি খুব সুন্দর ছিল এবং গরুর মাংসটাও খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষে বাস আবার যখন ছাড়ে তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুপারভাইজার সবার কাছ থেকে আমাদের পাসপোর্টগুলো নিয়ে নেয়। ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি এগুলো সংগ্রহ করার জন্য উনি এখানে আমাদেরকে জানায় যে বাসে বসেই এই ইমিগ্রেশন পার হওয়ার আগে যে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফিগুলো দিতে হবে, সেটি উনি আমাদের কাছ থেকে অগ্রিম নিয়ে নেয়। এবং শ্যামলী পরিবহনের যে ভিআইপি বাস সার্ভিস রয়েছে সেখানে শনাক্ত করার জন্য আমাদের কাছ থেকে উনি স্টিকার, ওনার যে শ্যামলী পরিবহনের স্টিকার রয়েছে সেই স্টিকারগুলো আমাদেরকে দিয়ে দেয়। এখন বাজে প্রায় 3টা থেকে 3:30। আমরা বেনাপোল বর্ডারে অলরেডি চলে আসছি। একদম সুনসান নীরবতা। সর্বপ্রথম বাসটি আমাদেরই। আমরা এসে দেখি পুরো বর্ডারটা একদম ফাঁকা এবং শীতের কিছুটা আমেজ রয়েছে এখানে। একদম ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল বর্ডার। আর রাত 4টা থেকে 4:30 বাজে। আর 2 ঘন্টা পরে এই বর্ডারটা খুলবে। আমাদের 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। রাত 11টার দিকে আমাদের বাস আরামবাগ থেকে ছাড়ে। সেটি এখন ভোর রাত 3টার দিকে আমরা ইমিগ্রেশন গেটে এসে থামি। এখন আমাদের এখানে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হবে ইমিগ্রেশন খোলার জন্য। এখনও তেমন কোনো যাত্রী আসে নাই, পুরোটাই ফাঁকা। শুধুমাত্র আমাদের শ্যামলী পরিবহনের যে যাত্রীরা রয়েছে শুধুমাত্র তারাই আছি।
তো যেতে যেতে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সকাল হওয়ার সাথে সাথে এখানে অন্যান্য বাসের যেসব যাত্রীরা তারা এসে সাধারণ যাত্রীদের সাথে লাইন ধরেছে, আর আমরা যারা ভিআইপি বাসে এসেছি এবং শ্যামলী পরিবহন ঢাকা থেকে কলকাতা ডাইরেক্ট বাসে এসেছি তাদের ভিন্ন একটি লাইন আমরা দাঁড়িয়েছি। আমাদের আসলে এখানে লাইন ধরতে হবে না, আমরা সরাসরি ইমিগ্রেশন পার হয়ে যাব। কারণ আমাদের বুকে দেখতে পাচ্ছেন স্টিকার রয়েছে শ্যামলী পরিবহনে, সেই স্টিকারটি দেখিয়ে আমরা সরাসরি ইমিগ্রেশন পার হয়ে যাব। আমাদের ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়েছে এখানে 1000 টাকা এবং পোর্ট ফি দেওয়া হচ্ছে 150 টাকা, মোট 1200 টাকাই আমরা সুপারভাইজারের কাছে দিয়েছি। এবং সুপারভাইজার আমাদেরকে বলেছে যে যদি কেউ টাকা থেকে রুপি কনভার্ট করতে চান তার কাছেও সম্ভব, এবং বর্ডারের এই পারে ওই পারে দুই পাশেই আপনাদের রুপি এবং টাকা এটা কনভার্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কোনো প্রকার লাইন ছাড়া সরাসরি শ্যামলী পরিবহনে যেসব যাত্রীরা রয়েছি তারা ইমিগ্রেশন পার হচ্ছি। কোনো প্রকার লাইন নেই, কোনো প্রকার ভোগান্তি নেই, আমরা সরাসরি ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ ভেরিফিকেশন সেটি শেষ করেছি, সেটি চিত্রায়ন করা সম্ভব হয়নি নিরাপত্তার কারণে। আমরা বর্তমানে রয়েছি বিডিআরের যে অপেক্ষমান জায়গা, আমাদের বিজিবি বাংলাদেশ প্রান্ত, সেখানে অপেক্ষমান থাকবো। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করেছি, এখন আমরা ভারতীয় ইমিগ্রেশন শেষ করব। এখানে এসে কিছুক্ষণ বসে থাকতে হবে, তারপর যখন আবার আমাদের ডাক আসবে তখন আমরা যাব। দর্শক, আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনও শেষ করে ফেলেছি, এখন আমরা ভারতের ভিতরে প্রবেশ করেছি। নিরাপত্তাজনিত কারণে ইমিগ্রেশনের ভিডিও করা নিষেধ, তাই আপনাদেরকে ইমিগ্রেশন দেখাতে পারিনি। ইমিগ্রেশন শেষ করলাম, প্রায় 20-25 মিনিট লাগলো। এখন যাচ্ছি ইন্ডিয়ার দিকে, যেখানে বাস আছে সেই বাসের দিকে যাচ্ছি। এটি মূলত বেনাপোল বর্ডারের যে অপোজিটে পেট্রাপোল যে সীমান্ত রয়েছে, এটি ভারতীয় ইমিগ্রেশন নতুন ভবন, এই ভবনটি তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ইমিগ্রেশন ভবন বের হয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের বাস ওই পার থেকে সরাসরি বাই রোডে এই পারে চলে আসবে। আমরা শুধুমাত্র হেঁটে ইমিগ্রেশনটা পার হয়েছি এবং এখানে অপেক্ষা করছি, আমাদের বাস এখনই চলে আসবে। একটি তথ্য দিয়ে নেই, আপনারা বর্ডার পার হওয়ার পর এখানে কারোর সাথে আপনারা কোনো প্রকার রুপি অথবা টাকা লেনদেন করবেন না। ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে আমরা এখন দাঁড়িয়ে আছি এই পাশে পেট্রাপোলের দিকে। বেনাপোলের ইমিগ্রেশন আমাদের শেষ হয়েছে, কোনো রকম ভোগান্তি ছাড়াই আমাদের ইমিগ্রেশন শেষ হয়েছে। এখন আমরা এই পাশে দাঁড়িয়ে আছি আমাদের বাসের জন্য। আমরা সরাসরি যে বাসে আসছি সেই বাসটা এখন আসবে, আসলে আমরা সেই বাসে করে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের বাস চলে আসছে, আমরা এখন পেট্রাপোল রয়েছি, এই পার থেকেই আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ, আমরা বেনাপোল থেকে এখন পেট্রাপোলের দিকে রয়েছি। এখান থেকে সরাসরি আমরা এই শ্যামলী এনার পরিবহনে করে আমরা কলকাতা গিয়ে পৌঁছাব। আমরা বর্তমানে বেনাপোল পার হয়ে পেট্রাপোল বর্ডার থেকে আমরা বাসে উঠে আমরা বর্তমানে কলকাতা শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদেরকে যেতে যেতে এবার একটু বিস্তারিত সকল তথ্য আপনাদেরকে জানাবো। সেটি হচ্ছে, আপনারা যদি প্রথমবার গিয়ে থাকেন ঢাকা থেকে কলকাতা, আপনারা চেষ্টা করবেন সরাসরি শ্যামলী অথবা গ্রিন লাইন দুটি বাস তারা সার্ভিস দিয়ে থাকে ঢাকা থেকে কলকাতা। আপনারা প্রথমবার গেলে সেই বাসে করে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের যে ইমিগ্রেশনের যে ভোগান্তি সেই ভোগান্তিটা আপনাদের কম হবে। অনেকেই চিন্তা করেন যে আপনারা অল্প খরচের মধ্যে বাই রোড অথবা ট্রেনের মাধ্যমে বেনাপোলে আসবেন। তাদেরকে বলতে চাই, যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সরাসরি বাসে আসবেন, এতে ভাড়া একটু বেশি পড়লেও আপনার ভোগান্তি হবেই না, কোনো প্রকার আপনার লাইনের ভোগান্তি থাকবে না ঘন্টার পর ঘন্টা। আর যদি আপনারা দ্বিতীয়বার যেতে চান তখন অবশ্য আপনারা এই বাস অথবা ট্রেন অথবা অটো থেকে যেভাবে খুশি সেভাবে যেতে পারবেন। আমরা এখন কলকাতার একটি হোটেলে, স্থানীয় হোটেলে আমরা এখন নাস্তার বিরতি নিব। এখন সকাল 10টা বাজে। আমরা ভোর 6টার দিকে বেনাপোল বর্ডার যখন পার হই তখন প্রায় 2 ঘন্টা লাগে আমাদের ইমিগ্রেশন শেষ করে তারপর হচ্ছে গিয়ে আপনার বাসে উঠতে। এখন আমরা একটি হোটেলে নাস্তা বিরতি দিব, সেই নাস্তা বিরতি শেষ করে আমরা সরাসরি, আর কোনো বিরতি থাকবে না, আমরা কলকাতা শহরের উদ্দেশ্যে রওনা দিব।
এটি হচ্ছে যশোর রোড। এই যশোর রোডটি একদম ঢাকা থেকে আপনার কলকাতা পর্যন্ত অনেকটা দূর পর্যন্তই এই যশোর রোডটি গিয়েছে। ঢাকার আমাদের বাংলাদেশের অংশটা যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা প্রশস্ত, কলকাতাটা অতটা প্রশস্ত না এবং পরিষ্কার পরিচ্ছন্নও না। আমরা নাস্তা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট। এখানে বাংলা টাকা তারা নেয়। আপনার কাছে যদি রুপি না থাকে বাংলা টাকায় আপনারা নিতে পারবেন। আমাদের বাস ছেড়ে গিয়েছে কলকাতার উদ্দেশ্যে। আবারও একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে রাখি, আপনারা যে কাজগুলো ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনারা চাইলে বাসে বসেই আপনারা ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দিয়ে দিতে পারবেন সুপারভাইজারের কাছে। সেক্ষেত্রে ১,০০০ টাকা ট্রাভেল ট্যাক্স, ১৫০ টাকা হচ্ছে গিয়ে আপনার পোর্ট ফি, সুপারভাইজারকে ৫০ টাকা আপনি খুশি হয়ে দিতে পারেন। আর রুপি কনভার্ট করলে আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন, বাসে করতে পারবেন, কিন্তু ভুলেও আপনারা বর্ডার পার হওয়ার পরে কিছু দালাল থাকবে, সেই দালালরা আপনাদেরকে ডাকবে সিম কেনার জন্য, ডাকবে রুপি কেনার জন্য। ভুলেও আপনারা এই কাজগুলো করবেন না। দালালের খপ্পরে পড়লে আপনাদের টাকাগুলো, রুপিগুলো তারা আসলে এখানে আত্মসাৎ করার চেষ্টা করবে। আমরা এখন যেতে যেতে কিছুটা দেখি কলকাতার দৃশ্য। আমাদের কলকাতা একটি পুরাতন শহর, দেখতে আসলে ভালোই লাগে। তারপরও পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও তাদের কিছুটা ট্রাফিক নিয়ম অথবা ফুটপাতে চলাফেরা, সেই বিষয়টা তারা একটু নজরদারির মধ্যে রাখে এবং যানজট খুব বেশি নেই। পুরাতন শহর হলেও তারা গণপরিবহনের প্রতি তাদের বেশিটাই নির্ভরশীল। আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম, কিন্তু গণপরিবহনের সংখ্যা খুব বেশি। একটু পরপর তাদের বিভিন্ন রুটের বাস ছেড়ে আসে, সেই বাসে করে আপনারা কলকাতা শহরে পুরোটাই ঘুরতে পারবেন। আমরা কলকাতা শহর দিয়ে যাচ্ছি। আপনাদেরকে আবারও বলতে চাই, যারা প্রথমবার আসবেন বাসে আসবেন, সরাসরি বাসে আসবেন। এতে করে আপনাদের ভোগান্তিটা খুবই কম হবে এবং আপনারা কলকাতা শহরটা আপনারা আস্তে আস্তে দেখতে দেখতে আসতে পারবেন। তবে একটু সময় বেশি লাগে। রাত ১২টার দিকে আমরা রওনা দিয়েছি এবং দুপুর ১টার দিকে আমরা পৌঁছেছি। আমাদের প্রায় ১৩ ঘন্টা সময় লেগেছে কলকাতা পৌঁছাতে। রাস্তায় কিছুটা ট্রাফিক জ্যাম ছিল, তারপরও আসলে বিরক্ত হইনি। কলকাতা শহর দেখতে দেখতে এসেছি। আর জীবন যেহেতু প্রথমবার যাওয়া হয়েছে, তো আমি আসলে আমার জার্নিটাকে উপভোগ করেছি। অবশ্যই পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের ইন্ডিয়া এবং কলকাতা শহর আমাদেরকে দেখা উচিত। যারা বাংলাদেশি পর্যটক রয়েছেন অবশ্যই বিভিন্ন দেশ ঘুরবেন, অবশ্যই পাশের দেশ থেকেই শুরু করবেন। আমি ইতিমধ্যে মালদ্বীপ, শ্রীলঙ্কা ঘুরেছি, এখন ইন্ডিয়া ঘুরতে আসছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কয়েকটি দেশ ঘোরার ইচ্ছা আমার রয়েছে। আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি। এটি কলকাতা শহরে একটি মসজিদ, অনেক পুরাতন একটি মসজিদ। আমরা এখন শহরের প্রাণকেন্দ্রেই রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি কলকাতা মার্কুইস স্ট্রিটে চলে আসবে। এখানে হোটেল আগে থেকে বুকিং করা হয়নি, নামার পরে আমি হোটেল খুঁজব। তবে আমি বলে রাখি, পর্যটক কম থাকায়, ভিসা জটিলতা থাকার কারণে খুব কম দামি আমি ৫০০ রুপিতে একটি হোটেল নিয়েছি একদম মার্কুইস স্ট্রিটের মোড়ে। বাংলাদেশি যে এরিয়াটা রয়েছে, মুসলিম এরিয়া, সেই এরিয়াতেই আমি ৫০০ রুপিতে একটি হোটেল পেয়েছি। আমরা প্রায় মার্কুইস স্ট্রিটের কাছাকাছি চলে আসছি। তো যারা কলকাতায় আসবেন অবশ্যই ঘুরবেন। আমি ৩ দিনের জন্য এসেছিলাম, তেমনটা ঘুরতে পারিনি, শুধুমাত্র কেনাকাটা করেই আমি চলে গিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী সময় আমি আবারও আসবো, আমার আসার ইচ্ছা রয়েছে। দিল্লি অথবা সিকিম যাওয়ার ইচ্ছা রয়েছে আমার। তবে কলকাতা থেকে প্রথমবার শুরু করলাম। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমি আবার চেষ্টা করব ভারতের কয়েকটি শহর ঘোরার জন্য। অনেকটাই ক্লান্ত শরীর, কারণ সেই রাত ১২টা থেকে বাসটা চলছে। এখন প্রায় ১টা বেজে গেছে। আমরা এখনই বাস থেকে নেমে যাব মার্কুইস স্ট্রিটে। আমরা এখন নিউ মার্কেট এলাকার কাছাকাছি, শিয়ালদা স্টেশন পার হলাম কিছুক্ষণ আগে। আমরা চলে আসছি, এখনই আমাদের বাস থামবে। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমেছে, আপনি দেখতে পাচ্ছেন যাত্রীরা নামছে। আমরা চলে আসছি এখন মার্কুইস স্ট্রিটে। এখন আমরা এখান থেকে আপনি নামার পরে দেখবেন অনেক লোক আসবে আপনাকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। আপনারা একটু ঘুরে ফিরে দামাদামি করে আপনাদের সুবিধা মতো হোটেলগুলো নেবেন। নামার সাথে সাথে কারোর সাথে চলে যাবেন না, একটু হাঁটবেন। ৫ মিনিট ১০ মিনিট ঘুরলে, মানে এখানেই সব হোটেল ঘুরলে আপনি আপনার পছন্দের হোটেলটি পেয়ে যাবেন। রাত
10টার দিকে ঢাকার আরামবাগ থেকে রওনা দেই এবং এখন বাজে দুপুর 1টা, প্রায় 14 ঘন্টা পরে এখন কলকাতায় এসে নামলাম মার্কুইস স্ট্রিটে।